Hello students, welcome to Byju's Exam Prep WBPSC ইউটিউব চ্যানেল। আমি অরূপ স্যার। আজকে আমরা ডিসকাস করব WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, যা তোমাদের স্বপ্ন এবং সেই স্বপ্নকে পূরণ করতে গেলে কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত। এই যে স্বপ্ন, ভিশন এবং সেই ভিশনকে গোল, লক্ষ্য অ্যাচিভ করতে গেলে মাঝখানে একটা স্টেপ থাকে মিশন, রণনীতি। কি হবে তোমার স্ট্র্যাটেজি, কি ওয়ে ফলো করব, যে ওয়ে ফলো করলে আমরা আলটিমেট টার্গেট বা লক্ষ্যে পৌঁছতে পারবো। তাহলে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য কি করব, একটা জিনিস আজকের এই ভিডিওতে কিন্তু আমি গ্রামারের রুলস, সিনোনিম, অ্যান্টোনিম একদম নয়, জাস্ট আমার দীর্ঘ 16 বছরের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব। না এটা জ্ঞান দেওয়া, না এই স্ট্র্যাটেজি কমপ্লিটলি তোমার ক্ষেত্রে উপযুক্ত হবে। কারণ আমি মনে করি ম্যান টু ম্যান, স্টুডেন্ট টু স্টুডেন্ট, তাদের স্ট্র্যাটেজি, তাদের টাইম, তাদের ওয়ে অনেক ক্ষেত্রে কি থাকে, চেঞ্জ থাকে। আমি একটা বেসিক গাইডলাইন, যা আমি এই দীর্ঘ 16 বছরে বিভিন্ন স্টুডেন্টকে দেখেছি, স্টুডেন্টরা কি করে, বাট কি করা উচিত ছিল, বা যারা সাকসেসফুল তারা কি কি ওয়ে ফলো করতো, সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো। তোমরা নিজেদের মতো করে ইমপ্লিমেন্ট করো, দরকার থাকলে চেঞ্জ করো, মডিফাই করো। যারা তোমরা বিগিনার নিশ্চয়ই জানো, বা যারা তোমরা অলরেডি প্রিপারেশন নিচ্ছ তারাও জানো, নোটিফিকেশান চলে এসছে, হাতে বেশি টাইম নেই। এই যে হাতে 3 মাস, এই 3 মাস টাইমটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব। আবার একই রকমভাবে কেউ হয়তো ভাবছো যে আমার এজ হয়নি, আমি এবারে ফর্ম ফিল আপ করতে পারলাম না, নেক্সট ইয়ারে করব, নো ইস্যু। যদি প্রিপারেশন, ভিত, বেস তোমার কি হয়, স্ট্রং হয়, তাহলে গাছ বা বাড়ি এমনি কিন্তু কি হবে, ফল দেবে। তাই চেষ্টা করি আমাদের বেস বা ভিত যেন অতি অবশ্যই কি থাকে, স্ট্রং থাকে। তাহলে এই যে WBCS অফিসার হব বা WBCS এক্সিকিউটিভ হতে চাইছি, যা আজকে আমাদের ভিশন, স্বপ্ন, এবং সেই ভিশনকে গোল পরিণত করতে গেলে বা লক্ষ্যে আমাদের পৌঁছতে গেলে মাঝের যে স্টেপ, সেই স্টেপটা কি, মিশন। এবং সেই মিশন বা রণনীতি কি করব বা কিভাবে চললে আগামী দিনে সাকসেসের দোরগোড়ায় আমরা পৌঁছতে পারবো। দেখো, বেসিক কিছু কোয়েশ্চেন্স যেগুলো তোমাদের অনেককেই হন্ট করে, তাড়া করে। কি পড়বো, কোন বিষয়কে বেশি গুরুত্ব দেব, কোন বই পড়বো, কতক্ষণ পড়বো প্রতিদিন, কি হবে আমার রুটিন, কি হবে বা কি নেব অপশনাল পেপার, কি নেওয়া উচিত, সোর্স অফ ওপেন। বিভিন্ন জন বিভিন্নভাবে তোমাকে গাইড করছে, তুমি নিজেও হয়তো কনফিউজড হয়ে যাচ্ছ কোনটা শুনবো কোনটা শুনবো না। অমুকজন বলছে এক্স বই পড়তে, অমুকজন বলছে ওয়াই পড়ো, ভালো আমি ফল পেয়েছি। একদম ঠিক, প্রত্যেকেই কিন্তু ঠিক বলছে। কেন? যে যার স্ট্র্যাটেজি, আমি আগেও বললাম যে এক হবে তা নয়, কিন্তু একজনের থেকে আরেকজনের স্ট্র্যাটেজি ডিফার করবে, বই, সোর্স ডিফার করতে পারে। কতক্ষণ পড়বো, আমার একটা জিনিস পড়লে টাইম লাগে 3 ঘন্টা আমাকে নিতে, বুঝতে, মনে রাখতে, কিন্তু তুমি বা তোমার মেমোরি পাওয়ার অনেক স্ট্রং, অনেক ভালো, তোমার সেই জিনিসটা 1 ঘন্টায় হয়। তাহলে আমার টাইম অনুযায়ী, আমার এবিলিটি অনুযায়ী আমাকে যদি 10 ঘন্টা পড়তে হয়, তোমার 5 ঘন্টা পড়লেই হবে। নট নেসেসারি কিন্তু যে ফিক্সড এত ঘন্টা পড়তেই হবে, এরকমও ব্যাপারটা নয়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছু ছেড়ে দেবো, নট দ্যাট। কিন্তু থাকা উচিত একটা প্রপার প্ল্যানিং, যে প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা সাকসেসের দোরগোড়ায় পৌঁছতে পারি। তাহলে দেখে নাও, এই যে হাজারো এক কোয়েশ্চেন তোমাদের মনে ভিড় করে আছে, সেই কোয়েশ্চেন্সগুলোকে কিভাবে কি করব বা কিভাবে হচ্ছে কি আমাদের ওয়ে এগিয়ে নিয়ে যাব, সেই জায়গাগুলোই আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তাহলে দেখো, রণনীতি, দ্যাট মিনস প্ল্যানিং, আর সেকেন্ড স্টেপ চাই তার এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশন। এরকম কিন্তু দেখবে তোমরা অনেকেই আছো, আমরাও আছি অনেকেই। ইনফ্যাক্ট আমি আমার কথাই বলছি, অনেক সময় অনেক কিছু ভাবি করব, প্ল্যান করে রাখি, ডায়েরিতে নোটও করি, রুটিনও বানাই, কিন্তু এক্সিকিউশনের সময়
হয়তো ল্যাথার্জিটিক হয়ে পড়ি বা অন্য কোনো কাজ করতে গিয়ে এই কাজটাকে ইগনোর করে ফেলি। তার মানে তোমার প্রিপারেশনের ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে কি প্রপার প্ল্যানিং চাই, এবং শুধু প্ল্যানিং করে থেমে যাওয়া নয়, সেই প্ল্যানিংটাকে অতি অবশ্যই কি করতে হবে, এক্সিকিউট করতে হবে। একটা জিনিস খুব প্রথমেই ক্লিয়ার করে রাখি, না কোনো ইনস্টিটিউট না কোনো টিচারের জন্য কোনো স্টুডেন্ট সাকসেস পায়। স্টুডেন্ট তার লক্ষ্যে পৌঁছতে পারে, স্টুডেন্ট সাকসেস পায়, ইনস্টিটিউট আমাদের মতো টিচার বা বাইজু এটসেট্রা সবার থেকেই কি পায়, গাইডেন্স। তোমার প্ল্যানিংয়ে, তোমার স্টাডি নোটস, আমরা সব কিছুই কী করবো, তোমাকে হেল্প করতে পারি, তোমাকে একটা পড়া বোঝাতেও পারি, কিন্তু সেই পড়াটা তুমি কতটা পড়বে নিজে, কতটা নিতে পারলে, এবং সারা বছরের পড়াশুনো ওই 2.5 ঘন্টায় প্রিলিমসে গিয়ে কতটা তোমার সঙ্গে মেমোরি কাজ দিচ্ছে, বিট্রে করলো না তো? তার মানে সব কিছুর উপর ডিপেন্ড করে সাকসেস পাওয়া। জাস্ট আমাদের দিক থেকে থাকে গাইডেন্স, বাট একটা স্টুডেন্ট চাকরি পায় তার নিজের যোগ্যতায়, নিজের মানসিকতায়। তাই সবসময়ের জন্য জানবে, প্ল্যানিং অনেকেই করে, কিন্তু এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশন তারাই করে যারা আজকের দিনে সাকসেসফুল হিসাবে পরিচিত। তাই আমি চাইবো তোমাদের কাছ থেকে প্ল্যানিং তোমরা যেরকম করবে, ঠিক প্ল্যানিং করার আগে অতি অবশ্যই এটাও মাথায় রেখো যে প্ল্যানিং করে শুধু ডায়েরিতে ফেলে রাখা নয়, সেই জিনিসটাকে আমরা কি করব, ইমপ্লিমেন্টও করব। তাহলে যখনই তুমি ডিসাইডেড যে আমি প্রপার প্ল্যানিং করলাম এবং সেই জিনিসটাকে আমি এক্সিকিউট করব, তার পরের স্টেপ চলে আসি, দরকার 4টে জিনিস। কেন 4টে জিনিসের দরকার আগে সেটুকু বলে রাখি। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কোনো 6 মাস বা 7 মাস বা 1 বছরের প্রসিডিওর নয়, একটা দীর্ঘ প্রসিডিওর, এক্সাম প্রসেসের কথা বলছি গো, প্রিপারেশন প্রসেস নয়, এক্সাম প্রসেস। মোরলেস জানবে এই বছরের প্রিলিমস দিলে তার রেজাল্ট দিয়ে পেয়ে মেন্স যখন দেবে, দেখবে নেক্সট ইয়ারের 2023-এর প্রিলিমস তো তুমি দিতে পারছো বা দিতে চলে যাচ্ছ। তার মানে বলতে চাইছি, একটা লং স্প্যান তোমাকে কিন্তু লড়াই করতে হবে। এরকম হতে পারে তুমি যখন WBCS প্রিপারেশন নেওয়া স্টার্ট করছো, তোমার একটা বন্ধু, খুব কাছের বন্ধু, সে কাছের বন্ধু কিন্তু ব্যাংকের জন্য প্রিপারেশন নিতে শুরু করলো এবং সে দেখবে হয়তো 6 মাস 1 বছরের মধ্যে চাকরি পেয়ে বেরিয়ে গেল। তখন কিন্তু খুব খারাপ লাগে। সে মনে আছে 3 ইডিয়টসের কথা, কি না, বন্ধু ফেল করলে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় বন্ধু যদি ফার্স্ট হয়ে যায়। আমরা কিন্তু বলতে পারি না, আমরা কিন্তু মুখের সামনে সবাইকে কি বলি, কনগ্রাচুলেশনস, কঙ্গো এটসেট্রা, তোমাদের অনেক কিছু ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু ভেতরটা খুব জ্বলতে থাকে যে ও পারলো, আমি কেন পারলাম না। নিজেদেরকে কি হয়, ফ্রাস্ট্রেশনে হচ্ছে কি ডুবে যায়। এই জিনিসগুলো আসা উচিত নয়, যেন না আসে কোনোভাবে। তার কারণ তুমি প্রথমেই জানো যে তোমার টার্গেট বা তোমার এইম, গোল, এগুলো কিন্তু কোনো 1 দিন 2 দিন 1 বছরের ব্যাপার নয়, একটা লং প্রসেস। তাই তোমার কাছ থেকে অতি অবশ্যই চাইবো, কি চাইবো, মানসিক দৃঢ়তা, মেন্টাল স্ট্রেংথ, লক্ষ্যে থাকবে অবিচল, স্টে ফোকাসড, থাকবে ডিটারমিনেশন, পারতেই হবে, হার না মানা মনোভাব, আর লাস্ট অফ অল চাই পেশেন্স, ধৈর্য। রাতারাতি কখনোই কোনো কিছু অ্যাচিভ করা যায় না বাবু। চাই প্রপার প্ল্যানিং, চাই প্রপার ইমপ্লিমেন্টেশন, এবং তার সঙ্গে যদি মেন্টাল স্ট্রেংথ, ফোকাস থাকার মেন্টালিটি, ডিটারমিনেশন, পেশেন্স যদি আমরা দেখাতে পারি, আমরা পৌঁছতে পারবো। হয়তো অনেকেই দেখবে তোমরা মেসে থাকো, পাশের বেডে যে থাকে সে হয়তো আজকে যাচ্ছে মুভি দেখতে, বাট তোমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়নি, তার জন্য তুমি যেতে পারছো না, মেনে নিতে হবে। 5টা বন্ধু ঘুরতে যাচ্ছে, তুমি যেতে পারছো না, মানতে হবে। কেন মানতে হবে? তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। সেই লক্ষ্য যদি অ্যাচিভ করতে হয়, ইনিশিয়াল স্টেজে তোমাকে কিছুটা হলেও স্যাক্রিফাইস করতে হবে। চারিত্রিক দৃঢ়তা, তার সঙ্গে চাই মানসিক দৃঢ়তা, চাই হার না মানা মনোভাব, লক্ষ্যে থাকবো অবিচল এবং ধৈর্য। এই জিনিসগুলো যদি আমরা নিজেরা অ্যাচিভ করতে পারি, নিজেরা যদি মেনটেন করতে পারি দীর্ঘ আগামী 1, 2, 3 বছর, তাহলে আমরা কিন্তু সাকসেস পাবই। মেবি এরকম হতেই পারে এটা আমার ফার্স্ট অ্যাটেম্প্ট, সেকেন্ড অ্যাটেম্প্ট, পারিনি, না পারতেই পারি। তার মানে একবার ফেল, তার মানে আমি চলে গেলাম
বা সুইচ করে আমি চলে গেলাম এসএসসি, ব্যাংক বা অন্য কোনো এক্সাম বা কোনো প্রাইভেট সেক্টরে, এটাকে কিন্তু লক্ষ্যে অবিচল থাকা বলে না। এটা হার আমরা যখন মানি বা যখন হেরে যাই, সেটা কিন্তু হেরে যাওয়া মিন্স পরীক্ষায় ফেল করা, জীবনটা শেষ নয়। বরং তুমি এটুকু ভাবো কেন ফেল করলে, কেন তুমি হচ্ছে গিয়ে পাস করতে পারলে না বা কাট অফ অ্যাচিভ করতে পারলে না, সেইটুকু ফাইন্ড আউট করে বা সেই ড্রব্যাকসটুকু হাইলাইট করে যদি সেইটুকু ফিল আপ করে বা সেইটুকু ইমপ্রুভ করে নেক্সট টাইম পরীক্ষায় বসো, সাকসেস তোমার হাতের মুঠোয়। আমি মনে প্রাণে মানি, বিশ্বাসও করি, জীবনে পরিশ্রমের কোনো বিকল্প নেই। যদি তুমি পরিশ্রম করতে পারো তাহলে জীবনে ইচ অ্যান্ড এভরিথিং তুমি অ্যাচিভ করতে পারবে। মেবি টাইম লাগে, সময় দিতে হয়, রাতারাতি কোনো কিছু হবে না। কিন্তু আমি যদি পরিশ্রম করি, আমার লক্ষ্যে যদি থাকি অবিচল, অতি অবশ্যই আমি আগামী দিনে কি পাবো, সাকসেস পাবো। নেক্সট, এবার চলে আসি পরের স্টেপ। পরের স্টেপ কি? অতি অবশ্যই আমরা দুটো জিনিস মেনটেন করব। নিশ্চয়ই আমি আগে প্ল্যানিং করেছি এবং সেই প্ল্যানিংয়ের একটা পার্ট কি থাকবে, রুটিন বানানো। রুটিন মিনস কোনো হার্ড অ্যান্ড ফাস্ট নয়, কিন্তু যাতে যখন আমরা সামনে কি পাচ্ছি, মেতে পাবো প্রিলিমস, তাহলে নিশ্চয়ই আমরা জানি প্রিলিমসের সাবজেক্টগুলো কি থাকে, নিশ্চয়ই সবার জানা, তাও তোমাদের সঙ্গে আর একবার একটু শেয়ার করে নিই। দেখো, প্রিলিমসে থাকে 8টা পেপার বা 8টা পার্ট। পেপার একটাই, সাবজেক্ট হচ্ছে কি 8টা। ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি অ্যান্ড ইকোনমি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জেনারেল মেন্টাল এবিলিটি। তাহলে দেখো, এই যে 8টা পার্ট, এই 8টা পার্ট তোমাকে পড়তে হবে। অ্যান্ড মাইন্ড ইট, তুমি নিজে প্ল্যানিং করবে কোনটা পড়বে কোনটা পড়বে না, কোনটাকে বেশি গুরুত্ব দেবে কোনটাকে কম গুরুত্ব দেবে। কিন্তু এরকমটা ভাববে না যে আমি প্রথম 15 দিন শুধু হিস্ট্রি পড়লাম, হিস্ট্রি কমপ্লিট করে নিলাম, পরের 15 দিন জিওগ্রাফি পড়বো। কিন্তু বিশ্বাস করো, এরকম প্ল্যানিংয়ে যারা চলো বা চলবে, দেখবে প্রথম 15 দিন হিস্ট্রি ভালো পড়েছো, তার পরের দিন জিওগ্রাফি, আগের হিস্ট্রি সব ভুলে গেছো। তাই চেষ্টা করো তোমার দিক থেকে তুমি যেটা মনে করছো যে এটা আমার স্ট্রং পার্ট এবং এই পার্টগুলোকে নিয়ে আমি হচ্ছে কি চাইছি বেশি করে এগোতে, তাহলে আমার স্ট্রং পার্টটাকে আমি বেশি আরো স্ট্রং করব, যেটা আমার উইক পার্ট সেটাকে স্ট্রংয়ে কনভার্ট করার চেষ্টা করব। একটা জিনিস ভেবে দেখবে, তোমরা অনেকেই আছো কি করো, কাট অফ কত হবে এই কোয়েশ্চেন শুনে ক্লান্ত বাবু, এবং আমাদের মতো অনেকেই আছি টিচার যারা সো কল্ড, আমরা এক্সামের ঠিক রাত্রিবেলাই, এক্সাম যেদিন হয় রাত্রিবেলা কাট অফ নিয়ে বলতেও বসে যাই। কিন্তু বিশ্বাস করে এরকম অনেক স্টুডেন্ট আছে প্রত্যেক বছর কি হয় না হচ্ছে কি নষ্ট হয় আমাদের মতো এই কাট অফ প্রেডিকশনের চক্করে। একটা স্টুডেন্টকে আমরা কাট অফ বলেছি ফার্স্টে 130, ছেলেটা হিসেব করে দেখেছে ওর 130 হয়নি, মেন্স নিয়ে পড়াশোনার করেই নি, কিন্তু যখন বাস্তবে প্রিলিমসের রেজাল্ট বেরোলো তখন দেখছি ছেলেটা পাস করেছে। প্রিলিমসের রেজাল্ট বেরোনো আর মেন্স পরীক্ষা দিতে যাওয়া, টাইমের গ্যাপ কিন্তু খুব একটা বেশি থাকে না। ওই টাইমে কিন্তু একটা স্টুডেন্ট নিজেকে মেন্সের জন্য প্রিপারেশন বা প্রিপেয়ার করে উঠতে পারে না। তাই কাট অফ কি হবে জীবনে কোনোদিন ভাববে না। যদি কোনোদিন আমিও ইন ফিউচার কাট অফ নিয়ে কথা বলি, আমাকেও ক্রিটিসাইজ করো, কাট অফ নিয়ে ভাববে না, বাট ভাববে কি টার্গেট নিয়ে। প্রিলিমস জাস্ট স্ক্রিনিং টেস্ট, ও নাম্বার ফাইনাল সিলেকশনে অ্যাড হবে না। তাহলে আমার টার্গেটটা কি? আমার টার্গেট থাকবে যে কত নাম্বার সেভ স্কোর আমি একটা ভেবে রাখবো। 140 যদি তুমি লিখে রাখো সেভ স্কোর, তাহলে পাস করবেই এভরি ইয়ার, অন্তত আগামী 5 বছর নিশ্চিন্তে 140 তোমার কাছে টার্গেট, সেভ টার্গেট। তাহলে এই টার্গেটটুকু অ্যাচিভ করার জন্য আমি এই সাবজেক্টগুলোর মধ্যে কাকে জোর দেব কাকে জোর দেব না, সেই জায়গাটুকু কিন্তু তুমি তোমার নিজের মতো করে কি করবে, ডিসাইড করবে। এবং এই ডিসাইড করে নেওয়ার পর তোমার কাজ হচ্ছে কি করা না, তোমার কাজ রেগুলারিটি মেনটেন করা এবং একটা রুটিন বেসিসে পড়াশুনো করা। রেগুলারিটি মিনস তুমি ডেলি 5 ঘন্টা পড়বে, 6 ঘন্টা পড়বে, 8 ঘন্টা পড়বে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, তোমারটা তুমি জানো। কিন্তু তোমার কাজ হচ্ছে গিয়ে ডেলিকার রুটিনে যে সাবজেক্টগুলো রেখেছো সেই সাবজেক্টগুলো যেন অতি অবশ্যই তুমি কি করো, কমপ্লিট করতে পারো। এবং এই সাবজেক্টগুলো যে রাখা, আমি একটু বাদেও বলছি যে সাবজেক্টগুলোকে কিভাবে পড়বো বা কিভাবে পড়া উচিত। তাহলে আমি
5 দিন পড়লাম, তারপরের 10 দিন পড়লাম না, এই জিনিসটা কখনোই করো না। ইররেগুলার স্টাডি, ইররেগুলার প্র্যাকটিস কখনোই হচ্ছে কি ফ্রুটফুল নয়। ডেলি পড়ো, কম পড়ো, বাট ডেলি টাচে থাকো। আমি আমারই একটা এক্সপিরিয়েন্স বলি, হয়তো কোনো কারণে পুজোর সময় 4 দিন আমি পড়াই না। এই পুজোর সময় যে 4 দিন পড়ালাম না, যখন 5 নম্বর দিন ফার্স্ট ব্যাচ পড়াতে যাই, প্রথম 10 মিনিট একটু কি কেমন কেমন লাগে। তাই আমাদের কাজটা হচ্ছে গিয়ে একটা হ্যাবিটের মতো। যদি আমরা হ্যাবিটে থাকি, রেগুলারিটি মেনটেন করি, সাকসেস আমাদের হাতের মুঠোয় থাকবে। নেক্সট, এই যে রেগুলারিটি মেনটেন করব বা ডেলি রুটিনের মাধ্যমে পড়াশোনা করব, তার আগে অতি অবশ্যই আমরা কি জেনে নেব? 3টে জিনিস। দেখো, আমি প্রথমেই বলেছি যে ডাব্লিউবিসিএস রাতারাতি হওয়া যায় না। ডাব্লিউবিসিএস অফিসার একটা টাইম কনজিউমিং, সময় লাগবে। তাহলে আগামী 1 বছর, 2 বছর, 3 বছর যার সঙ্গে তুমি ঘর করতে যাচ্ছ, ইয়েস ঘর করতে যাচ্ছ, দেখবে বিছানার পাশে, যারা মেসে থাকো বিশেষ করে, বিছানাতেই অর্ধেক বই রাখার জায়গা নেই, ওই বইয়ের সঙ্গে শুচ্ছি, ঘুমোচ্ছি, থাকছি। তাই আলটিমেটলি ঘর করাই। তাই যাকে নিয়ে তুমি আগামী 2-3 বছর ঘর করতে যাচ্ছ, তার প্যাটার্ন কি, তার সিলেবাস কি, তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স কেমন থাকে, অতি অবশ্যই দেখবে। প্যাটার্ন মিন্স বলতে চাইছি প্রিলিমস কোন সাবজেক্ট কত নাম্বার, মেন্স কত নাম্বার কম্পালসারি বা কটা পেপার, কোন গ্রুপের জন্য অপশনাল পেপার নেব, অপশনাল পেপার কোন ল্যাঙ্গুয়েজে লেখা যায়, বা কম্পালসারি অপশনালের মধ্যে কোনটা সাবজেক্টিভ কোনটা অবজেক্টিভ, কোন ল্যাঙ্গুয়েজে লিখবো, ইংলিশ না বাংলা, কোয়েশ্চেন পেপার কোন ল্যাঙ্গুয়েজে পাবো, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কি, এবং স্ট্যান্ডার্ড বুঝতে গেলে তোমাকে অতি অবশ্যই কোথায় যেতে হবে? PYQ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তোমাকে জানতে হবে সিলেবাস, ওই সাবজেক্টের মধ্যে টপিকগুলো কি আছে, ইচ অ্যান্ড এভরিথিং। আগে তো তুমি তার সম্বন্ধে জানো, তারপর তো তাকে আগামী দিনে কি করবে না হচ্ছে গিয়ে নিয়ে চলবে। তাই ইচ অ্যান্ড এভরিথিং তুমি জানো, এবং অতি অবশ্যই জানবে PYQ দেখলে তুমি যেরকম প্রিভিয়াস ইয়ারে কোন সাবজেক্টকে কতটা স্ট্রেস দিচ্ছে সেটা জানতে পারবে, ঠিক তেমনই তুমি আইডিয়া পাবে যে কেমন লেভেলের কোয়েশ্চেন হয়। আর তার সাথে সাথে নিশ্চয়ই তোমরাও প্রিভিয়াস ইয়ার যখন ঘাঁটবে নিজেরাই বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ার থেকেই আমরা কি পাই, একটা পোর্শন কোয়েশ্চেন রিপিটেশন পাই। অ্যাটলিস্ট আউট অফ 200 আমরা 35 থেকে 55 কোয়েশ্চেন্স প্রিভিয়াস ইয়ার্স থেকে কি পাবো না পাবো হচ্ছে রিপিটেশন। তার সঙ্গে সঙ্গে দেখবে কোয়েশ্চেনের চেঞ্জ, প্যাটার্নের চেঞ্জ। আগে দেখবে হিস্ট্রি থেকেই যদি বলি, আগে কোয়েশ্চেন দিত গুপ্ত যুগের শেষ বা গুপ্ত বংশের শেষ সম্রাট বা রাজা কে ছিলেন। এখন কোয়েশ্চেন দেয় গুপ্ত বংশের শেষ সম্রাট এক্স, তার আগের জন কে ছিলেন। তোমাকে থরলি পড়তে হবে, থরলি জানতে হবে। নোটস বেসিসে পড়াশুনো করা আজকে আর কিন্তু সেই দিন নেই। তাই সেক্ষেত্রে চাইবো অতি অবশ্যই প্যাটার্ন, সিলেবাস, PYQ জাজ করার পরেই, তারপরেই হচ্ছে কি তোমরা কি করো না হচ্ছে কি প্ল্যানিং করতে শুরু করো, বা কোন সাবজেক্ট কতক্ষণ পড়বে, কোন সাবজেক্টকে হচ্ছে কি অল্প ইম্পর্টেন্স দেবে, সেটা তোমার চয়েস। আমার টার্গেট প্রিলিমস পাস করার জন্য আমার দরকার 140, সেটা কোন সাবজেক্ট থেকে ম্যাটার করে না। নিশ্চয়ই জানো 2.5 ঘন্টা টাইম WBCS প্রিলিমস দিতে গেলে রীতিমতো না আরাম, স্বস্তি, ঘুমও হয়ে যেতে পারে আধা ঘন্টার। তাই সেক্ষেত্রে টাইম নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু উল্টো দিকে এটা হয় কি জানো, যখন টাইম বেশি পাই অনেক কোয়েশ্চেন হয়তো পারি না, বসে আছি কি করব, আন্দাজে হচ্ছে কি অনেকগুলো দাগ মারতে থাকি এবং সেখান থেকে নেগেটিভ মার্কিং পেয়ে যাই। তাই আগে তুমি পুরো কোয়েশ্চেনটা সলভ করে নাও, দেখে নাও কতগুলো জেনে বুঝে পারছো, তারপরে হচ্ছে কি তুমি কি করো, OMR ডার্কেন করা স্টার্ট করো। তাই কোনোভাবেই এটা করবে না যে আমাকে 8টা পেপার 8টাই খুব দারুণ পড়তে হবে, দারুণ হতে হবে, কারোর পক্ষে হওয়া সম্ভব নয়, কোনোদিন পারেও না। তাই এখানেই হচ্ছে গিয়ে মেজর প্ল্যানিং, যে প্রিলিমস পাস করব, দরকার 140। তাই কোন সাবজেক্টে কতটা গুরুত্ব দেব সেটা তোমার চয়েস, তোমার ব্যাকগ্রাউন্ড, গ্র্যাজুয়েশন সাবজেক্ট কি পড়েছো না পড়েছো তার উপর তুমি কি করবে ডিসাইড করবে। নেক্সট, এরপরে দেখো চলে আসি, আগেও যেটা বললাম কখনোই কাট অফ নিয়ে ভাববো না, ভাববো হচ্ছে গিয়ে প্রিলিমসের যে কতটা টার্গেট রাখলে আমি পাস করব। এগুলো জানার পরে স্টেপ তোমার কাছে যেটা, সেটা কি, যে এবার আমি স্টার্ট করব এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশন, প্রিপারেশন নেব। এই প্রিপারেশন নিতে গেলে তোমার কাছে দুটো জিনিস বা দুটো পার্ট থাকবে। একটা পার্ট বুক লিস্ট বা স্টাডি মেটেরিয়ালস,
কোন নোটস পড়বো, কোন বই পড়বো। বিশ্বাস করো, যে কোনো বই তুমি তোলো, যে কোনো বই তুমি তোলো, তোমার যে ল্যাঙ্গুয়েজে প্রেফারেবল সেটা নাও। যে কোনো একটা টেক্সট বুক আগে থরলি পড়ো, আগে তুমি সাবজেক্টটাকে জানো, তারপরেই, এবং সেটা চাইবো যে তোমার প্রেফারেবল ল্যাঙ্গুয়েজে তুমি পড়ো, সাবজেক্টকে বুঝে নাও, এবং তার আগেই তুমি কি করেছো, PYQ ঘেটেছো। তাহলে একটা বই পড়লে তুমি বুঝতে পারবে ওই বইটা তোমার পক্ষে কতটা দরকারি, কতটা নয়। অফকোর্স তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ইংলিশের দিক থেকে যে বইগুলো দরকার, অতি অবশ্যই হচ্ছে গিয়ে আমি শেয়ার করব। আমাদের যারা বাকি ফ্যাকাল্টি টিচার্সরা আছেন তোমাদের সাথে হচ্ছে গিয়ে তারাও কি করবে না, বুক লিস্ট শেয়ার করবেন নিজেদের সাবজেক্টের। তাই সেক্ষেত্রে বুক লিস্ট আমরাও দেব সবাই মিলে। বুক লিস্ট তোমাকে প্রেফারেবল 2-3টে অপশানস দেব, কিন্তু তুমি কোনটা নেবে, কোনটা পড়বে তোমার চয়েস। আগে সাবজেক্টটাকে বুঝবে, বা কোন স্টাডি মেটেরিয়ালস পড়বো, কোনো এইটুকু তোমাকে বলি, কখনোই হচ্ছে গিয়ে খুব কম সময়ের মধ্যে 1 মাসের মধ্যে শেষ করব, তার জন্য অমুক ইনস্টিটিউট বা অমুক টিচার অমুক হচ্ছে গিয়ে এত টাকা নিয়ে এই নোটস দিয়ে দিল, এখান থেকে কমন পাবো, এদিন আর নেই বাবু। এই সাজেস্টিভ পড়াশুনো দিন অনেক আগে শেষ। লাস্ট 2-3 বছরের যদি কোয়েশ্চেন্স পেপার প্রিলিমস বা মেন্স ট্যালি করো, তারা নিজেরাও বুঝতে পারবে যে সাজেস্টিভ পড়াশুনো হবে না, তোমাকে জানতে হবে থরলি একটা সাবজেক্টকে। এবং সেকেন্ড পার্টটা কি না, বই তো নিলাম, বই কিনে ঘরে না সাজিয়ে বইগুলোকে আমাকে কি করতে হবে, পড়তে হবে। এবং সেই পড়ার সময় তোমার থাকবে দুটো দিক। একটা দিক থিওরি, দ্যাট মিনস টোটাল টেক্সট বুকটাকে খুঁটিয়ে থরলি পড়া, এবং সেই পড়ার উপর বেস করে আমাদের হচ্ছে কি করা, MCQ কোয়েশ্চেন্স প্র্যাকটিস করা। আমি একটা থিওরি পড়লাম প্রচুর, একটা হিস্ট্রি বই বা ইকোনমির বই অনেকটা পড়ে ফেললাম, কিন্তু আমি ওখান থেকে কি ধরনের কোয়েশ্চেন্স রেগুলার বেসিসে আমি জানলাম না। তাই থিওরি যেরকম পড়বো, তার সাথে সাথে হচ্ছে গিয়ে সেই চ্যাপ্টারের উপর বেস করে MCQ কোয়েশ্চেন্সগুলো আমি কি করব, রেডি করব। আর লাস্ট স্টেপ, যখন আমি এই কাজগুলো করলাম, অ্যাটলিস্ট কিছুটা দিন এগোবো, কিছুটা একটা সাবজেক্টের মেন পোর্শনগুলো হচ্ছে কি আমরা কভার আপ করতে পারবো, তার পরের স্টেপ তোমার কাছে চলে আসবে। সেটা কি, লাস্ট এক্সাম বা মক এক্সাম বা মক টেস্ট। যদি আমরা এই মক টেস্ট বা মক এক্সাম রেগুলার বেসিসে দিই, তবেই কিন্তু আমরা কি পাবো না, হচ্ছে কি সাকসেস পেতে আমাদের অনেক হেল্প করবে। একটা জিনিস জানবে, রুলস জানা এক জিনিস, আর রুলসটাকে বাস্তবে অ্যাপ্লাই করা টোটালি ডিফারেন্ট জিনিস। যদি রিয়েল টাইম এক্সপিরিয়েন্স তোমাকে পেতে হয়, একদিকে থাকবে পড়াশুনো থিওরি, তার সঙ্গে থাকবে MCQ, আর নেক্সট থাকবে সব সাবজেক্টের উপর বেস করে মক এক্সাম বা মক প্র্যাকটিস সেট। আসছি আমরা তোমাদের জন্য অতি অবশ্যই BCS প্রিলিমসের আগে তোমাদের সঙ্গে মক টেস্টের সিরিজ শেয়ার করব সম্পূর্ণ বিনামূল্যে, এবং সেই সিরিজ দিয়ে আশা করি তোমাদের আগামী দিনে প্রিলিমস তার জন্য প্রিপেয়ার্ড হতে অনেক বেশি তোমরা কিভাবে সুবিধে পাবে। তোমরা অতি অবশ্যই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং অতি অবশ্যই তোমরা আমাদের যে অ্যাপ, মোবাইলে অ্যাপটুকু ডাউনলোড করো, আমাদের ক্লাসগুলো নিয়মিত ফলো করো। এবং আবারও বলি বাবু, নিজেকে সময় দাও চেনার জন্য। তোমার হাতে সময় থাকুক আগামী দিনের জন্য। সাময়িকভাবে স্যাক্রিফাইস হয়তো করতে হয় আমাদের, বা হবেও, কিন্তু নিজের লক্ষ্যে যদি থাকো অবিচল, মানসিক যদি দৃঢ়তা থাকে, হার না মানা মনোভাব আর ধৈর্য যদি থাকে, এবং এগুলোর সাথে প্ল্যানিংকে ইমপ্লিমেন্টেশন বা এক্সিকিউশন যদি আমরা কনভার্ট করতে পারি, সাকসেস আমাদের হাতের মুঠোয়। নিজেদের মতো করে, আমি যে বেসিক গাইডলাইনটুকু বললাম, নিজেদের মতো করে অ্যাপ্লাই করো। আশা করি আগামী দিনে তোমরাই হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আবার দেখা হবে খুব শিগগিরই।